আমরা তাহলে আমাদের লেকচারটা শুরু করি। গতদিন আমাদের এই ডেডলক পর্যন্ত পড়া হয়েছিল। তো ডেডলক মানে হচ্ছে দুইটা প্রসেস ট্রানজেকশন যদি একজন আরেকজনের জন্য ওয়েট করে থাকে এবং একজন রোল ব্যাক না করলে আর আরেকজন কাজ শেষ করতে না পারে, এই সিচুয়েশনটাকে আমরা বলছি ডেডলক। কনকারেন্সি কন্ট্রোল চ্যাপ্টারে আসলে ডেডলক নিয়ে আমাদের কথাবার্তাগুলো বেশি হবে, যে আমাদের প্রথম টার্গেট হবে ডেডলক যেন না হয় সেই ব্যবস্থা করা। তারপর ডেডলক হবে, আমরা পুরোপুরি আটকাতে পারবো না, দেন এটার প্রিভেনশন, ডেডলক ডিটেকশন, ডেডলক রিকভারি, এই কাজগুলোই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পড়া। তো প্রথমে হচ্ছে দেখো, আমরা ইনিশিয়ালি যে টু ফেজ লকিং প্রোটোকলটা পড়েছি, এইটা আসলে ডেডলকটাকে পুরোপুরি রিমুভ করতে পারে না। কেন পারে না? টু ফেজ লকিং প্রোটোকলে আমরা বলছিলাম যে যদি শেয়ার্ড লক হয় তাহলে রিড করবে, এক্সক্লুসিভ লক হয় রাইট করবে। এখন একই সাথে তো একজন আরেকজনের জন্য ওয়েট করে থাকতে পারে, সেই ক্ষেত্রে তো ডেডলক হইতেই পারে। যে একটা ট্রানজেকশন, সে হয়তো একটা এক্সক্লুসিভ লকের জন্য ওয়েট করে আছে, সেই লকটা হয়তো অন্য কেউ শেয়ার্ড লকে নিয়ে রাখছে। তো এই ধরনের ঘটনা যদি ঘটে, দেখা যায় যে একটা ট্রানজেকশন ইনফাইনাইট টাইম পর্যন্ত সে ওয়েটিং স্টেটে থেকে যাবে যদি আমরা কিছু না করি। তাহলে এই যে ঘটনা ওয়েট করে থাকা, এই ওয়েট করে থাকার ঘটনাটাকে বলা হয় স্টারভেশন। মানে স্টারভেশনের বাংলা হচ্ছে ক্ষুধার্ত থাকা। তো স্টার্ভ মানে, তো এইখানে আসলে ট্রানজাকশন গুলো ডাটার জন্য ওয়েট করে থাকে আনলিমিটেড টাইম। এই স্টারভেশনটা আমাদের সিস্টেমের জন্য কখনোই ভালো না। তো এটা যেন না হয়, সেই কারণে আমাদের টু ফেজ লকিং প্রোটোকলকে আমরা একটু আপডেট করলাম। একটা হচ্ছে স্ট্রিক্ট টু ফেজ লকিং প্রোটোকল। স্ট্রিক্ট টু ফেজ লকিং প্রোটোকলে আমরা বলেছি যে ইনিশিয়ালি আমার ট্রানজেকশনটা এক্সিকিউট করতে যতগুলো এক্সক্লুসিভ লকের প্রয়োজন সবগুলো আগে নিয়ে নিব, তারপর কাজ শুরু করব। জাস্ট লাইক আমি এখন পড়তে বসছি, পড়তে বসার সময় আমার হয়তো খাতা কলম যা লাগে আমি নিয়ে বসলাম, সেরকমই ট্রানজেকশনের যা যে এক্সক্লুসিভ লক লাগবে সে যদি সেগুলো হোল্ড করে দেন ট্রানজেকশন শুরু করে, সেটা হচ্ছে স্ট্রিক্ট টু ফেজ লকিং প্রোটোকল। আর স্ট্রিক্ট টু ফেজ লকিং প্রোটোকলের ক্ষেত্রে দেখা গেল যে এখানেও কিছু ডেডলক হয় শেয়ার্ড লক অ্যাচিভের ক্ষেত্রে। তখন নতুন আরেকটা ওয়ে আসলো যে রিগারাস লকিং প্রোটোকল। রিগারাস হচ্ছে আরো বেশি স্ট্রিক্ট। সে বললো কি, যে আমি তো এক্সক্লুসিভ লক গুলো নিবই, আমি বোথ এক্সক্লুসিভ এন্ড শেয়ার্ড লক উভয় লকই ট্রানজেকশন শুরুর আগে সব অ্যাচিভ করে তারপর কাজ শুরু করব। এটা হচ্ছে রিগারাস টু ফেজ লকিং প্রোটোকল। এ পর্যন্ত বোঝা গেছে সবার? জি ম্যাম। আর এই কনকারেন্সি কন্ট্রোলে এই যে লক রিকোয়েস্ট করা, লক রিকোয়েস্টটাকে তার ডিমান্ড অনুযায়ী একসেপ্ট করা, বা কোনো একটা ট্রানজেকশন তার ডাটা নিয়ে কাজ শেষ হয়ে গেলে সেই ডাটাটাকে আনলক করে দেওয়া, এই কাজগুলো করার জন্য প্রয়োজন হচ্ছে লক ম্যানেজার। যে এই কাজটা করে তার নাম হচ্ছে লক ম্যানেজার। এটা একটা প্রোগ্রাম, এটা একটা ইমপ্লিমেন্টেড একটা প্রোগ্রাম যে আসলে সবকিছু হ্যান্ডেল করে। তো লক ম্যানেজারের কাজ আসলে কি? মনে করো 5টা ট্রানজেকশন আর ডেটা আইটেম আছে 10টা। একটা ট্রানজেকশন তার হয়তো 10টা ডেটা আইটেমের মধ্যে 2টা প্রয়োজন, সে তখন সেটা রিকোয়েস্ট করবে। লাইক সে শেয়ার্ড লক চাবে ডাটা এ এর উপর, আর এক্সক্লুসিভ লক চাইলো ডাটা বি এর উপর। লক ম্যানেজার করবে কি, রিকোয়েস্ট একসেপ্ট করার পর চেক করবে ওই এ আর বি ডাটা অ্যাভেলেবল আছে কিনা। অ্যাভেলেবল মানে কি, তোমরা গতদিন দেখেছো যে একই সাথে একাধিক শেয়ার্ড লক নিতে পারে, কিন্তু একই সাথে একটা এক্সক্লুসিভ লকের সাথে আর কোনো লক নিতে পারে না। এমন যদি হয় যে সেই ডাটা আইটেমের উপর সে নিজেও একটা শেয়ার্ড লক চেয়েছে এবং অলরেডি অনেকে শেয়ার্ড লক ধরে আছে, তাহলে তো শেয়ার্ড লক পেয়ে যাবে। আর যদি এক্সক্লুসিভ চায় তখন তাকে ওয়েটিং স্টেট রেখে দিবে, যে তুমি ওয়েট করো, আরেকজন এই ডাটা আইটেম নিয়ে কাজ করছে, তার কাজ করা শেষ হোক, দেন তোমাকে এই লকটা আমি গ্র্যান্ট করবো। এবং এটা সিরিয়ালি হয়, যে আগে আসবে রিকোয়েস্ট করবে সে অবশ্যই সিরিয়ালি আগে পাবে। এই কাজগুলো লক ম্যানেজার ইমপ্লিমেন্ট করে। তো এখানে দেখো, এটা একটা লক টেবিল।
এটা একটা লিঙ্কড লিস্ট টাইপের ডেটা স্ট্রাকচার। এইটা হচ্ছে পয়েন্টার। তো এই পয়েন্টারটা থেকে মানে এটা এই টাইমে একই সময় বুঝাইছে, এটা টাইমলাইন ধরতে পারো। এই সময়ে ডেটা আইটেম i7 এর উপর একটা লক নিয়ে রেখেছে T23 ট্রানজেকশন। এখানে বলে দিয়েছে দেখো, ব্লু কালার হইলে হচ্ছে গ্র্যান্ড লক, আর স্কাই ব্লু যেটা একটু লাইট সেটা হচ্ছে ওয়েটিং স্টেট। তো এই মোমেন্টে i7 ডেটা আইটেমটাকে T23 হোল্ড করে রাখছে। ভালো কথা। আই i7 আর i23 নামে আরেকটা রিসোর্স বা ডাটা আইটেম আছে, যেটাকে দুইজন ধরে রাখছে আর একজন ওয়েটিং স্টেট। এইটার অর্থ হচ্ছে যেহেতু দুইজন একই সাথে লকটা পেয়েছে, তার মানে অবশ্যই এটা শেয়ার্ড লক। আর তৃতীয় ব্যক্তি যেহেতু ওয়েট করে আছে, তার মানে সে হয়তো এক্সক্লুসিভ লক চেয়েছিল। এখন এই দুইজন এই ডাটা আইটেম আনলক করার আগে তো ও এক্সক্লুসিভ লক পাবে না, তাই সে ওয়েটিং স্টেটে আছে। সিমিলারলি আরো কিছুক্ষণ পরে দেখা গেল i912 এই ডাটা আইটেমটাকে T23 লক করে রাখছে। তো দেখো T23 দুইটা ডাটা আইটেম লক করে রাখছে। আবার T23 এই টাইমে এসে i4 এই ডাটা আইটেমটার জন্য ওয়েটিং অবস্থায় আছে। তো ওয়েটিং অবস্থায় আছে, যখন T1 i4 এর কাজ শেষ করে দিবে তখন হয়তো সে একটা এক্সক্লুসিভ লকে কাজ করবে। তো এতক্ষণ তো দেখলে কিভাবে শেয়ার্ড লক, কিভাবে এক্সক্লুসিভ লক, কিভাবে ওয়েটিং অবস্থায় থাকে। আরেকটা কনসেপ্ট আছে এখানে। সাপোজ এই মুহূর্তে T23 ট্রানজেকশন অ্যাবর্ট করলো। যদি ট্রানজেকশন অ্যাবর্ট হয়, সে যত যত ডাটা আইটেম ধরে রাখছে সবগুলো আনলক এবং অ্যাভেলেবল হবে, লাইক i7, i912, i4। T23 যদি কোনো কারণে অ্যাবর্ট করে, সবগুলো এখন অ্যাভেলেবল ডাটা হয়ে যাবে। এটাই লক টেবিলের কাজ। এই লাল দাগগুলোর কথাই আমি আসলে তোমাদেরকে এতক্ষণ ব্যাখ্যা করেছি। যখনই কোন একটা লক রিকোয়েস্ট আসবে, সে দেখবে ডাটা আইটেমটা অ্যাভেলেবল কিনা, লিংক লিস্ট চেক করবে, যদি অ্যাভেলেবল থাকে সাথে সাথে লক দিয়ে দিবে, আর যদি না থাকে ওয়েটিং স্টেটে রাখবে। তো ওয়েটিং স্টেটে আছে এই অবস্থায় যদি অন্য কেউ সেটা আনলক করে দেয়, তখন সে সেটা রিসিভ করবে। আর অথবা কোন একটা ট্রানজাকশন যদি অ্যাবর্ট করে, সে যত যত লক ধরে রেখেছিল সবগুলো আনলক হয়ে যাবে। এই গেল আমাদের মেকানিজমটা, যে লক টেবিল কিভাবে কাজ করে। নেক্সট টপিক হচ্ছে ডেডলক হ্যান্ডেলিং। আমরা ডেডলকটা কিভাবে হ্যান্ডেল করব। তো প্রথম স্টেপটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। প্রিভেনশন মানে প্রতিরোধ করা। প্রতিরোধ কিভাবে করব, যে আমাদের কিছু প্রোটোকল ডিজাইন করা আছে সেগুলো দিয়ে। যে আমরা একটু আগে দুইটা জিনিস দেখেছিলাম, রিগারাস টু ফেস লকিং প্রোটোকল আর স্ট্রিক্ট টু ফেস লকিং প্রোটোকল। যদি আমরা এরকম কিছু করি যে প্রত্যেকটা ট্রানজেকশন তার কাজের শুরুতে তার যতগুলো ডাটা আইটেম লাগবে সবগুলোকে লক করে তারপর কাজ শুরু করবে, তার মানে সবগুলোকে যদি লক করে রাখে, তার তো আর কোনো রিকোয়েস্ট করারও দরকার পড়বে না, সে ডেডলক সিচুয়েশনেও করবে না। এটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। আর ডেডলক প্রিভেনশনের আরো দুইটা স্ট্র্যাটেজি আছে। একটাকে বলা হয় ওয়েট ডাই, আর একটাকে বলা হয় আউন্ড ওয়েট। ওয়েট ডাই স্কিমটা হচ্ছে, যেই ট্রানজেকশনটা আগে শুরু হয়েছে সে তো ওল্ডার, আর যে পরে শুরু হয়েছে সে তো ইয়াঙ্গার। এখানে একটা জিনিস হচ্ছে রিমেইনিং টাইমটা শো করে। এই রিমেইনিং টাইমটাকে বলা হয় টাইম স্ট্যাম্প। তোমাদের পরীক্ষার সময় আমরা বলি না 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি। তো সময় যত কম মানে কম বাকি থাকে, তত তো ওল্ডার হয় পরীক্ষাটা। লাইক তোমার আর 5 মিনিট বাকি 1 ঘন্টার পরীক্ষার, আর আরেকজনের আর 2 মিনিট বাকি 1 ঘন্টার পরীক্ষার। তো যার 2 মিনিট বাকি সে তো ওল্ডার। ট্রানজেকশনের ক্ষেত্রেও তাই। ওয়েট ডাই স্কিমে বলেছে দুইটা ট্রানজেকশন, ওল্ডার ট্রানজেকশন ইয়াঙ্গার ট্রানজেকশনের জন্য যদি ওয়েট করে থাকে, আর ইয়াঙ্গার ট্রানজেকশন কাজ শেষ করে অথবা রোল ব্যাক করে, সেটা হচ্ছে ওয়েট ডাই স্কিম। আর আউন্ড ওয়েটে কি বলছে, এখানে ওল্ডার ট্রানজেকশন খুব একটা ভাব নিয়ে থাকে, সে করে কি ইয়াঙ্গার ট্রানজেকশন কে ফোর্স করে অ্যাবর্ট করে দেয়, যে তুমি অ্যাবর্ট করে ফেলো আমি কাজ শেষ করব। এটা হচ্ছে আউন্ড ওয়েট স্কিম। তো খুবই দুইটা সিম্পল কথা। এখানে এক্সাম্পল আছে, দেখো কি বলছে। T14, T15, T16 তাদের টাইম স্ট্যাম্প হচ্ছে যথাক্রমে 5, 10, 15।
তাহলে টাইম স্ট্যাম্প যার কম সে ওল্ডার, মানে T14 ওল্ডার। তো T14 এমন একটা ডাটা চাইছে যেটা T15 ধরে রাখছে, তখন T14 কি করবে, ওয়েট করবে, কারণ এটা ওয়েট ডাই স্কিম। আর T14 ওয়েট করবে, আর এই মোমেন্টে যদি বাকিরা কাজ শেষ করে তখন সে ডাটাটা পেয়ে যায়। আর আউন্ড ওয়েটে যদি সেম ঘটনা ঘটে, T14 আর ওয়েট করবে না, T14 ফোর্সফুলি ওই T15 কে বলবে তুমি রোল ব্যাক করো, তারপর সে রোল ব্যাক করবে এবং সেই ডাটা নিয়ে সে কাজ করবে। নেক্সট আরেকটা ওয়ে আছে, সেটাকে বলা হয় টাইম আউট বেস স্কিম। তুমি একই সাথে তোমার একজন রিলেটিভের বাসায় গেলে 5 মিনিটের বেশি তুমি দরজায় নক করবে না, কিন্তু তুমি যদি ব্যাংকে যাও তুমি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করবে। তো বিভিন্ন প্রসেসের জন্য ওই ওয়েটিং টাইমটা বিভিন্ন রকম হয়। তা আমরা করব কি, এটাকে ফিক্সড করে দিব যে একটা প্রসেস যদি ডেডলক সিচুয়েশনে পড়ে যায়, হয়তো তার বৈশিষ্ট্য অনুযায়ী সে 5 মিনিট ওয়েট করবে তারপর অ্যাবর্ট করে দিবে, অথবা 2 মিনিট ওয়েট করবে তারপর অ্যাবর্ট করে দিবে। এতে করে হয় কি, অনির্দিষ্ট কাল পর্যন্ত ওয়েটিং স্টেপটা থাকে না। এই স্কিমটা ইমপ্লিমেন্ট করা খুবই সিম্পল, বাট এইটা আসলে একটু ডিফিকাল্ট যে এই ওয়েটিং টাইমটা কোন ধরনের সিস্টেমের জন্য কত দিলে ভালো হয়। তুমি হিউম্যান, তুমি বুঝতে পারো যে কারো বাসায় গিয়ে দরজায় 1 ঘন্টা ধরে নক করা পসিবল না, কিন্তু মেশিন তো বুঝবে না, তাই মেশিনের জন্য সেটা ডিজাইন করে দিতে হয়। নেক্সট হচ্ছে আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ডেডলক ডিটেকশন। আজান হয়ে গেছে, আমি তোমাদেরকে নামাজের ওয়াক্তটা আগেই আর কি শেষ করে দিব, এই কারণে আমি এটা টপিকটা শেষ করে দিই। কারো কি কোনো প্রবলেম আছে? না ম্যাম, আপনি শেষ করে দেন দ্রুত। আচ্ছা আচ্ছা, জি না ঠিক আছে ম্যাম। ঠিক আছে। তো ডেডলক ডিটেকশন করতে গেলে আমরা আসলে একটা গ্রাফ ড্র করব। কিভাবে? প্রত্যেকটা ভার্টেক্স হবে এক একটা ট্রানজেকশন, আর এজ গুলো হবে, মনে করো একটা ট্রানজেকশন T3, সেই T3 যদি T4 এর কাছে একটা ডাটা রিকোয়েস্ট করে যেটা T4 নিজে হোল্ড করে আছে, তাহলে T3 থেকে T4 এর দিকে অ্যারো চিহ্ন হবে। এটাই এখানে বলা হয়েছে। লাইক দেখো, T17 T8 এর দিকে অ্যারো চিহ্ন দেওয়া, মানে T18 এর কাছে এমন একটা ডাটা আছে যেটা তার দরকার। তো এইভাবে গ্রাফটা ড্র করে তুমি যদি সাইকেল পাও তাহলে বুঝবা ডেডলক হয়েছে। কারণ এখানে 17 থেকে 18, 18 থেকে 20 কোনো সাইকেল হয় নাই। এইটুকু কিন্তু সাইকেল না, দেখো ঘুরে কিন্তু আসা যায় না, সো এখানে ডেডলক হয় নাই। বাট এইখানে দেখো T18 থেকে 20, 20 থেকে 19, 19 থেকে আবার 18, এই পার্টটুকু কিন্তু সাইকেল। যদি এই গ্রাফ ড্র করার পর আমরা কোনো সাইকেল পাই তাহলে নিশ্চিত থাকো সেখানে ডেডলক হয়েছে। তো এইভাবে আমরা ডেডলক ডিটেক্ট করতে পারি। তো ডেডলক ডিটেক্ট করার পরে কাজ হবে কিভাবে রিকভারি করব। রিকভারি করার জন্য আসলে সেরকম কোনো অ্যালগোরিদম নাই। রিকভারি করতে হলে কোনো একটা ট্রানজেকশন ধরে অ্যাবর্ট করে দিতে হয়। তো সেই অ্যাবর্টটা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর হইতে পারে। মনে করো তোমরা একজন সকাল থেকে একটা কাজ করতেছো, আরেকজন বিকাল 5টা থেকে একটা কাজ করতেছে। ওই দুই ট্রানজেকশনের মধ্যে যদি কাউকে অ্যাবর্ট করতে হয়, লজিক্যাল কি যে 5টা থেকে করতেছে তাকে অ্যাবর্ট করে দেই, যে সে কম সময় কষ্ট করছে তার পরিশ্রমে ব্যয়টা কম হবে। এটা এক ধরনের ওয়ে। আরেকটা হইতে পারে যে ট্রানজেকশনের কাছে যত বেশি ডাটা আইটেম আছে তাকে আমরা আগে শেষ করার সুযোগ দিই, নইলে তো আরো ডেডলক হইতে পারে। এরকম কিছু ক্রাইটেরিয়া, এই 4টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে রিকভারি করা যাইতে পারে, বাট এটার কোনো ফিক্সড প্রোটোকল নাই। বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করে এটা করা হয়। আর যে ট্রানজেকশনটাকে সিলেক্ট করা হয় রোল ব্যাক করার জন্য সে হচ্ছে ভিকটিম। তো এই ভিকটিম চয়েসটা খুব সাবধানে করতে হয়। মনে করো আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম ওদের, যে রিক্সাতে 3জন উঠতে গেলে যেই ফ্রেন্ডটা একটু শুকনা থাকে তাকেই হয়তো আমরা উপরে উঠাই দিই, বারবার সেই ভিকটিম হয় যে ওকেই রিক্সায় উপরে বসতে হবে। এরকম ট্রানজেকশনের ক্ষেত্রেও তো ঘটতে পারে যে একটা ট্রানজেকশন তাকেই বারবার রোল ব্যাক করানো হয়। এই ঘটনা ঘটানো কখনোই ঠিক না। এই ঘটনার ফলে স্টারভেশন হইতে পারে। ঠিক আছে, একটা ট্রানজেকশনকে যদি আমরা বারবার রোল ব্যাক করাই দিই তখন সে স্টারভেশনে পড়ে, মানে সে কখনোই আসলে কাজটা কমপ্লিট করতে পারে না। তো এইটাই ছিল আমাদের কনকারেন্সি কন্ট্রোল চ্যাপ্টার। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো।